কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে ফর্ম ভেরিফিকেশন শুরু হয়েছে। অনেকের কাছে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 ফর্ম জমা দেওয়ার জন্য কিন্তু নির্দেশিকা এসেছে, কিন্তু এই ফর্ম কোথায় পাবেন, কিভাবে পূরণ করবেন, আর কোন কোন ভুলগুলি করলে আবেদনপত্র সম্পূর্ণ আপনার বাতিল বা আটকে যেতে পারে। আজকের এই ভিডিওতে সবটাই দেখাবো আমরা ধাপে ধাপে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে জানতে হবে ইউটিউব চ্যানেল। যদি কৃষক বন্ধু সরকারি প্রকল্প অনলাইন পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সরাসরি আপনাকে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 ফর্ম কিভাবে সঠিকভাবে পূরণ করতে হবে তা সম্পূর্ণ দেখাবো। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করার পরে কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে। এবং এই ফর্ম শুধুমাত্র তাদেরকেই ফিল আপ করতে হবে যারা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন, তাদের ফর্ম ভেরিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মিডিল থেকে কোনো রকম স্ক্রিপ্ট করবেন না, তাহলে অনেক তথ্য আপনার কিন্তু মিস হয়ে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। অ্যানেক্সার এ যে ফর্মটি বা সংযোজনী 1 এই ফর্মটি ফিল আপ করতে হলে প্রথমে আপনি ফর্মটি সংগ্রহ করবেন আপনার নিকটতম যে কৃষক বন্ধু দপ্তর রয়েছে সেখান থেকে, অথবা আপনি চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনার যে আইসিডিএস কর্মী যারা রয়েছে তারাও আপনার বাড়িতে বাড়িতে এই ফর্মটি দিয়ে আসছে। এখন এলাকা ভিত্তিক কার কেমন সিস্টেম আছে আমরা জানছি না, তো যেখান থেকে হোক আপনি যখন ফর্মটি সংগ্রহ করবেন এই ফর্মের ফিল আপটি কীভাবে করতে হবে একবার দেখে নিন। এখানে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 ফর্মে প্রথমেই দেখুন লেখা আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা, অর্থাৎ এখানে ফর্ম যাচাইকরণ ফর্ম এটি। এর জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কৃষক বন্ধু বা কেবিআইডি। এই কেবিআইডিটি কীভাবে পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব শেষে থাকবে কেবিআইডি কীভাবে আপনি সংগ্রহ করবেন সেটা। এবার হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। এই ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার আপনাকে দিতে হবে না, এটা অফিস থেকেই তিনারা দেবেন। এবার ফর্মটি এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণের কর্তৃপক্ষের এখানে চিহ্ন প্রদান করবেন, অর্থাৎ এখানে কিন্তু রাইট দিতে হবে যেগুলো আপনার দেওয়া প্রয়োজন হবে। তো আমরা দেখে নিই, প্রথমে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এই ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বারের 1, 2, 3, 4 এইভাবে নাম্বার দেওয়া আছে। আমি নাম্বার ওয়াইজে বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে তথ্য বিবরণ, এই তথ্য বিবরণ অর্থাৎ এই তথ্য বিবরণগুলো পড়তে হবে এবং এইখানে আপনার সঠিক তথ্যগুলা এখানে ফিল আপ করতে হবে এই সকল ঘরে, এবং এইখানে আপনাকে রাইট চিহ্নগুলো দিতে হবে। তো 1 নম্বর যেটা লেখা আছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষক বন্ধু যার নামে রয়েছে, যার নামে ব্যাংক পাসবুক রয়েছে একই সেম নাম হতে হবে এবং সেই নামটা এই ঘরে দেবেন। 1 নম্বর ফিল আপটা করবেন এখানে যিনার নামে কৃষক বন্ধু ইতিমধ্যেই রয়েছিল তিনার সঠিক ডিটেলস এবং ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এখানে নামগুলি লিখবেন। নাম্বার 2, নাম্বার দিয়ে পিতা, স্বামী, মেয়ে, ছেলে যদি হয়ে থাকে তাহলে স্বামীর নাম লিখবেন, এবং পুরুষ মানুষ যদি হয়ে থাকে পিতার নাম না দিতে চান সেক্ষেত্রে স্ত্রীর নামও লিখতে পারেন, এবং অভিভাবক যদি আলাদা কেউ থাকে তাহলে অভিভাবকের নামও দিতে পারেন। এক কথায় এখানে গার্জেন নেম, আপনি এখানে 2 নম্বরে আপনার গার্জেন যিনি থাকছেন তার নেম দেবেন। এরপরে 3 নম্বরে রয়েছে ঠিকানা। ঠিকানার প্রথম ঘর, এই যে প্রথম ঘর যেটা রয়েছে এখানে দেবেন আপনার ভিলেজ। সেকেন্ড ঘর 3-এর ক জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট নাম দেবেন এই ঘরে, যে আপনার জেলার নাম কি সেই জেলার নামটা এই ঘরে দিতে হবে। তারপরে হচ্ছে 3-এর খ ব্লক, আপনার ব্লকের নাম কি রয়েছে সেই ব্লকের নাম ক্যাপিটাল লেটারে এই ঘরে লিখবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম এই ঘরে লিখবেন। 3-এর ঘ মৌজা, আপনি এই মৌজার নামটি পেয়ে যাবেন, আপনার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে আপনি মৌজার নামটা পেয়ে যাবেন, সেই ওয়াইজে আপনাকে এখানে মৌজার নামটা বসাতে হবে। এরপরে আমরা ব্যাংক ডিটেলস। এবার ক হচ্ছে সুবিধাভোগী অর্থাৎ বেনিফিশিয়ারি, যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তার ডিটেলস এখানে দিতে হবে। কি দিতে হবে?
4 নম্বরে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ব্যাংক বিবরণ, অর্থাৎ আপনার এখানে ব্যাংকের বিবরণের ঘর, এটা এই ব্যাংকের বিবরণের ঘর এইখানে টিক দেবেন, এই ঘরটায় টিক দেবেন। ব্যাংকের বিবরণ যেহেতু আপনি দিচ্ছেন, কি দেবেন 3-এর কতে প্রথমে দেবেন ব্যাংকের নাম, ব্যাংকের নাম দেবেন। ধরুন আপনার ব্যাংক হচ্ছে SBI, তাহলে প্রথমে লিখবেন SBI, তারপরে একটু ফাঁকা দিয়ে লিখবেন শাখার নাম, SBI এর কোন শাখা, অর্থাৎ আপনার ব্রাঞ্চ নেম যেটা সেটা আপনাকে লিখতে হবে। কারো যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান লিখলেন এবং পাশে শাখার নাম লিখে দিলেন। এরপরে রয়েছে IFSC কোড, অর্থাৎ ব্যাংকের যে IFSC কোড আপনি আপনার ব্যাংকের পাসবুক থেকে পেয়ে যাবেন, সেইখান থেকে আপনি এখানে IFSC কোড লিখতে পারবেন। যদি IFSC কোড ব্যাংকের পাসবুকে না পান, সেক্ষেত্রে আপনি ব্যাংক নেম লিখে যদি অনলাইনে সার্চ করেন, সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেটা। এরপরে 4-এর গয়ে রয়েছে কি অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনার লিখতে হবে। যেই ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। অবশ্যই মনে রাখবেন বর্তমান সময় কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা অ্যাকাউন্ট নাম্বার দেওয়াই কিন্তু বাধ্যতামূলক বা জরুরি। এরপরে দেবেন আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা যুক্ত করা রয়েছে সেই মোবাইল নাম্বার আপনাকে এই ঘরে দিতে হবে। এরপরে দিতে হবে আপনাকে আধার নাম্বার, অর্থাৎ আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এই ঘরে দেবেন। এরপর রয়েছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার ছবির নাম্বার, আপনার ভোটার ছবি যে নাম্বার রয়েছে সেই ভোটার ছবির এখানে নাম্বার দেবেন। এরপর রয়েছে AC নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, আপনার যে ব্লকের অ্যাসেম্বলি যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দেবেন। এরপরে রয়েছে পার্ট নাম্বার, এই অ্যাপিক নাম্বারের যে ঘরগুলো দেখছেন এটা আপনি খুব সহজে আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট থেকে কিন্তু এগুলো পেয়ে যাবেন খুব সহজেই। এরপরে পার্ট নাম্বার এবং আপনার কত নাম্বার সিরিয়ালে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার দেখে এখানে সিরিয়াল নাম্বারটা লিখবেন। এই গেল ভোটার লিস্টের কাজ। এরপরে 8-এর কতে কি বলছে SIR WBLA 2026 ভোটার জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। যদি এইরকম কোনো নাম্বার থাকে তাহলে ইয়েস লিখবেন, যদি আপনার এই SIR এর কোনো সংযোগ না থাকে তাহলে নো লিখবেন। অর্থাৎ আপনি যদি SIR এর ভুক্ত হন তাহলে ইয়েস লিখলেন, যদি SIR সম্বন্ধে আপনার কোনো কিছু না থাকে তাহলে নো লিখে দেবেন। যদি ট্রাইব্যুনালে আপিল করা থাকে তাহলে এখানে ইয়েস লিখবেন, যদি ট্রাইব্যুনালে আপনার কোনো অ্যাপিল না থাকে তাহলে নো লিখবেন। মুলতবি এখানে CA যদি আপনার CA এর আওতায় থেকে থাকেন এবং CA যদি আপনার পেন্ডিং থাকে তাহলে ইয়েস লিখবেন, যদি CA-তে কোনো ইস্যু না থাকে তাহলে এখানে নো লিখবেন। এরপর হচ্ছে PM কিষাণ এর সুবিধাভোগী কিনা, যদি আপনি PM কিষাণের টাকা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, যদি PM কিষাণের টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে নো লিখবেন। এরপরে হচ্ছে পেশা, আপনি বর্তমানে কি কাজ করছেন বা কি কাজ করেন সেটা এই ঘরে লিখতে হবে। আপনি যদি কৃষক হন তাহলে কৃষক লিখবেন, এছাড়াও যদি আপনি সরকারি চাকরি বা পৌরসভা বা কিছুতে কাজ করেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এই ঘরে লিখবেন। এরপরে 11 নম্বর কলম, যে 11 নম্বর কলম দেখতে পাচ্ছেন এটা, এখানে কি লেখা রয়েছে চাষযোগ্য জমির বিবরণ, অর্থাৎ আপনার যে চাষ করছেন যেই ডিটেলস দিয়েছেন সেই ডিটেলস অনুযায়ী আপনার জমি কতটুক রয়েছে এবার এখানে লিখতে হবে। কিন্তু 11-র ক প্রথমে লিখবেন, এখানে রাইট দেবেন, টিকচিহ্ন দেবেন চাষযোগ্য জমির বিবরণের পাশে, এবং এখানে JL নাম্বার, আপনি এই JL নাম্বার পেয়ে যাবেন আপনার জমির পর্চা থেকে। জমির পর্চা আপনি এখন চাইলে অনলাইনে খুব সহজে ডাউনলোড করতে পারবেন, আমাদের ভিডিও দেখে সেটা করে নিতে পারেন। এছাড়াও আপনি তথ্য সংগ্রহ করার জন্য বাংলার ভূমি gov.in গিয়েও আপনি ডাইরেক্ট JL নাম্বার আপনার জমির এখান থেকে বের করে নিতে পারবেন। তো আপনি আপনার JL নাম্বার দেবেন, এরপরে খতিয়ান নাম্বার, যে জমি আর খতিয়ান নাম্বার রয়েছে খতিয়ান নাম্বার দেবেন, জমির বর্তমান যে দাগ নাম্বার সেই দাগ নাম্বার দেবেন, চাষের যোগ্য জমির পরিমাণ কতটুকু রয়েছে আপনি একরে লিখবেন, অর্থাৎ কত একর, 0 কি আপনার একরের বেশি যতটুকু হবে ততটুকু আপনি এখানে লিখবেন। এরপর স্বত্বলিপি বা RR রেকর্ড এর তারিখ, খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনি লাস্ট কত তারিখে খতিয়ান আপনার আপডেট হয়েছিল সেই আপডেট ডেটটি এখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে জমি দখলের ধরন, আপনি যে জমিটা ভোগ করছেন সেটা কি আপনার কেনা জমি না উত্তরাধিকারী সূত্রে পাওয়া জমি বা নামজারি, হস্তান্তর বা অন্য কিছু, কী কারণে আপনি জমিটা আপনার কাছে এসেছে, কিভাবে পেলেন সেটা কিন্তু এখানে লিখতে হবে।
যদি আপনি কিনে থাকেন তাহলে পারচেস লিখবেন, আর যদি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে ডেট ম্যাথেজ এখানে এটা লিখবেন। এখানে দেখবেন নিচে সব লেখা রয়েছে, আপনি যেটার আওতায় পড়ছেন সেটা এখানে লিখবেন। এরপরে হচ্ছে 12 নম্বর কলম, আয়কর প্রদানকারী কিনা সেটা এখানে কিন্তু লিখতে হবে। যদি আয়কর দিয়ে থাকেন, আপনি ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস, আর যদি কোনো রকম ট্যাক্স না দেন সরকারকে তাহলে নো লিখবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর কলমটি, স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ স্পাউস নেম আপনাকে এখানে দিতে হবে। কোনো মহিলা যদি করে থাকেন তাহলে তার স্বামীর নাম, আর কোনো যদি পুরুষ মানুষ করে থাকেন সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এই ঘরে বসাবেন। এরপরে ব্যাংক বিবরণ, ব্যাংকের বিবরণ কি দেবেন, সেম একই রকমভাবে ব্যাংকের শাখার নাম, এই ঘরে ব্যাংকের শাখার নাম এবং ব্যাংক নাম দেবেন। এরপরে আইএফসি কোড, ঠিক একইভাবে আইএফসি কোড দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই ঘরে দেবেন একই রকমভাবে। এরপরে আধার যে সংযোগ মোবাইল নাম্বার দেবেন এই ঘরে। এরপর আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এই ঘরে দেবেন। এরপর আপনি আবার ভোটার লিস্ট থেকে আপনার কত অ্যাসেম্বলি নাম্বার রয়েছে পার্ট নাম্বার এখানে দেবেন, এবং এরপরে দেবেন সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার দেওয়ার পরে 18 নম্বর কলম চলে আসবে। এই 18 নম্বর কলমে দেখতে পাচ্ছেন এখানে KBN অর্থাৎ কৃষক বন্ধু যে সুবিধা, সেই সুবিধা কি পেয়ে থাকেন আপনার স্ত্রী, বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ড যার নাম দিয়েছেন তার কেবি আইডি যদি থাকে, বা তিনি যদি কেবি পেয়ে থাকে, কৃষক বন্ধুর প্রকল্পে যদি টাকা পেয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন, যদি না পেয়ে থাকে তাহলে নো লিখবেন। এটা গেল 18 নম্বর কলম। এবার আসছে 19 নম্বর কলমে। 19 নম্বর কলমটি দেখে নেবেন এখান থেকে। SIR প্রক্রিয়ায় যদি থাকে নাম সংযোজন তাহলে ইয়েস লিখবেন, যদি না থাকে তাহলে নো লিখলেন। ট্রাইব্যুনালের আপিল যদি থাকে তাহলে ইয়েস অথবা নো লিখলেন। সিএতে যদি মুলতবি থাকে তাহলে ইয়েস লিখবেন অথবা নো লিখবেন, সেম একই রকমভাবে। এবং 20 নম্বর কলমটি দেখছেন, এই 20 নম্বর কলমে কি রয়েছে, সুবিধাভোগী PM কিষাণ পান কিনা, অর্থাৎ আপনি যার ডিটেলস এখানে দিচ্ছেন তিনি PM কিষাণের আওতায় আছেন কিনা সেটা এখানে লিখতে হবে, এবং তার বর্তমান পেশা কি সেই পেশায় এখানে কিন্তু লিখবেন। পেশা লেখার পরে নিচে একটু দেখবেন একটি ডিসক্লেমার বা অঙ্গীকারপত্র রয়েছে, এই অঙ্গীকারপত্রটি ভালোভাবে পড়বেন। এই মর্মে আমি সজ্ঞানে ঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ের প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এবং কৃষক বন্ধু নতুন প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্প আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করছি যে আমার এবং আমার স্বামী বা স্ত্রীর আধার নাম্বারে উভয়ের পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে, এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। অর্থাৎ আপনি অঙ্গীকার করলেন, সরকারকে এখানে ডিটেলসে আপনি সই করে দিলেন যে আপনার যে ডিটেলসগুলি দিয়েছেন, যে তথ্যগুলি দিয়েছেন সেগুলো সরকার ব্যবহার করতে পারবে। তো পড়ে নিলেন অঙ্গীকারপত্র। এরপরে এখানে সুবিধাভোগীর স্বাক্ষর, অর্থাৎ যিনার নামে হচ্ছে এই কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনটি তিনি এখানে স্বাক্ষর করবে। নিচের যে এই অংশটুকু রয়েছে এই অংশটুকু হচ্ছে যাচাইকরণী অধিকারের স্বাক্ষর, অর্থাৎ আপনার এই যে রিসিভ, এই রিসিভের অংশে এখানে সই করবে অফিসার, এবং আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে এই যে অংশটুকু আপনাকে কেটে কিন্তু ওরা রিসিভ হিসেবে আপনাকে রিটার্ন করতে পারে। এইভাবে খুব সহজে আপনি আপনার ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এবারে আপনি আপনার কেবি আইডি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি গুগলে চলে যাবেন, বা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। এখানে আপনার ভোটার কার্ড সিলেক্ট করবেন এবং আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে এইখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন এবং সাবমিট করবেন, তাহলে আপনি আপনার কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি পেয়ে যাবেন। এইভাবে খুব সহজে আপনি আপনার কেবি আইডিটি ব্যবহার করতে পারবেন। আর এখানে ডকুমেন্টের কথা যদি বলি, ডকুমেন্ট আধার, ভোটার, এর সঙ্গে আপনার জমির যে তথ্য রয়েছে
সেই তথ্য, এছাড়াও আপনি যে আপনার গার্জেন বা আপনি নমিনি হিসেবে যাকে রেখেছেন তার ডকুমেন্টগুলি আপনাকে এর সঙ্গে জেরক্স অ্যাটাচ করতে হবে। আশা করছি আজকের ভিডিও দেখে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 ফর্ম পূরণ করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভেরিফিকেশন করে নিন, আপনি মিলিয়ে দেখে নিন সমস্ত ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছে তা দিয়েছেন কিনা। কারণ কোনো রকম তথ্য যদি ভুল দেন সেক্ষেত্রে ভেরিফিকেশনের সমস্যা হতে পারে এবং আপনার যে ফর্ম সেটি কিন্তু বাতিল হতে পারে। তাই ঠান্ডা মাথায় সমস্ত কিছু আপনি আগে দেখে মিলিয়ে জমা দেবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং অন্য বন্ধু, আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, জানে তারাও খুব সহজেই এই তথ্যগুলি বুঝতে পারে। বন্ধুরা, সঠিকভাবে ফর্ম পূরণ করুন, তারপরে জমা দিন এবং এই ধরনের সরকারি প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প বা অনলাইনের বিভিন্ন তথ্য নিয়ে আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও পোস্ট করে থাকি। এই রকম ভিডিও আপনি যদি আগামীতেও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।